কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ পাবলিক ফিগার আমি সবসময় চাবো মানুষ আমাকে মনে রাখবে। হ্যাঁ, এটার পরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে আম জনতা সবাই আমার কাছে মাপ চেয়ে হচ্ছে ভিডিওস বানাইছে। সো তখন আমি ডেফিনেটলি রাইট ছিলাম জন্যই হচ্ছে পরবর্তীতে আমার কাছে মাপ চেয়ে ভিডিও বানাইছে। আর আমরা একটা জিনিস বুঝতে চাইছি, বাট মানুষ এটাকে অন্যভাবে নিয়ে অন্যভাবে প্রেজেন্ট করে জিনিসটাকে ভাইরাল করছে, নাথিং এলস। আর সাংবাদিকদের উপরে যে কথাটা আমি বুঝি, এটা ডেফিনেটলি দেশ টিভির সাংবাদিকের দোষ ছিল। এটা দেশ টিভির যে সাংবাদিক ছিল সে আমাকে নিয়ে অনেক আজে বাজে এবং মিথ্যা বানোয়ার ভুয়া নিউজ বানাইছে। ডেফিনেটলি সেটা রং করছে, এবং রং করলে তো তাকে কথা শুনতেই হবে। সো সেটাই আমি করছি। তাহলে সঠিকটা যদি একটু বলেন, আসলে সেদিন কি ঘটেছিল? পুরান ঢাকায় কি আপনার পুরান ঢাকার মেয়ে হিসাবে ওখানে কি অনেক বেশি ক্ষমতা দেখিয়েছে? আপনারা আমার যে ভিডিওটা 30 মিনিটের, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি শুরুতেই ভাইয়াকে বলছি যে ভাইয়া আমরা শুনি নেই যে আপনি আমাদেরকে থামতে বলছেন, বরং আমার কাছে ভিডিও ক্লিপ আছে যে ভাইয়া দেখছে যে আমরা গাড়ি বের করতে পারতেছি না তার বাইকের কারণে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অযথাই হচ্ছে মোবাইল টিপতে টিপতে সময় নষ্ট করতেছে। আমরা বারবার হর্ন দিচ্ছি, তারপরে সে গাড়ির পাশ থেকে বাইকটা সরাচ্ছিল না, আর সে বাইকটা রাখছিল একেবারে রং সাইডে, দ্যাট হচ্ছে একেবারে বাড়ির গেটের বাহিরে, একদম মাঝ রাস্তায় যেটাকে বলে। তো পরবর্তীতে যখন হচ্ছে তার বাইকের সাথে আমাদের গাড়িটা লেগে যায়, ক্ষতিটা আমাদের গাড়িতেই হয়েছে, তার বাইকে কিছুই হয় নাই, তখন হচ্ছে সে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে। সে যে ডিবি অফিসার বা ডিবি পুলিশ, সেটা সে বারবার বলে আর কি আমাদেরকে বলতেছিল যে মাইরা চালাবো, অনেক আজে বাজে কথা বলতেছিল। ইভেন আমাদেরকে সে গালিগালাজও করতেছিল একটা পর্যায়ে তাকে শান্ত করার উদ্দেশ্যে, এবং হচ্ছে সে যে ভুল করছে ওটা আমাদের ক্ষতি হচ্ছে সেটা বোঝানোর উদ্দেশ্যে হচ্ছে আমার গাড়ি থেকে নেমে তাকে ঠান্ডা করার চেষ্টা করছি। বাট তখন সে আরো বেশি উত্তেজিত হচ্ছিল। সবকিছুই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাইছি, একেবারে 100% প্রমাণ সহকারে, অডিও থেকে শুরু করে সবকিছু আমি ভিডিওতে দেখাইছি। তো এই হচ্ছে অ্যাকচুয়াল পুরো বিষয়টা। পরবর্তীতে আমি জানি না, পাশ থেকে একটা ছেলে হচ্ছে ভিডিও করছে, আমি জানি না সেই ভিডিওটা কিভাবে দেশ টিভি তার কাছ থেকে নিয়ে হচ্ছে এটাকে খুব মিথ্যা বানোয়াট এবং খুব আজে বাজে ভাবে নিউজটা বানাইছে। দেশ টিভি তো আর জানতো না যে আমার গাড়িতে ড্যাশ ক্যামেরাতে আমি সবকিছু রেকর্ড করে ফেলছি। আর ওই যে ছেলেটা, পিছিয়ে একটা ছেলে যে আমাদের এলাকাতেই থাকে, সেও বুঝতে পারে নাই যে তার ফেসও আমার ড্যাশ ক্যামেরাতে হচ্ছে চলে আসছে। তো সবকিছু মিলায় তারা 100% রং ছিল, আর আমি 100% রাইট ছিলাম। আমি যদি রাইট না থাকতাম, আমি ডেফিনেটলি আমার ড্যাশ ক্যামেরার যে রেকর্ডেড ভিডিওগুলো এবং অডিওগুলো সেগুলো জনগণের সামনে রিপ্রেজেন্ট করতাম না। ভাইয়া, এখানে বিষয় দুটা। একটা হচ্ছে আমি কন্টেন্ট বানাই, আমি সবসময় চাবো যে আমার কন্টেন্ট মানুষ দেখুক, আমার ভিডিওতে মিলিয়ন ভিউজ হোক, এবং মিলিয়ন ভিউজ হওয়ার জন্য আমার কন্টেন্টে যা কিছু দেওয়া প্রয়োজন, সেটা ভালো অডিও, ভালো ভিডিওগ্রাফি, ভালো ইনফরমেশন, সেটা আমি সবসময় চেষ্টা করবো। এটা একটা বিষয়। সো ডেফিনেটলি আমি চাবো যে আমার ভিডিও মিলিয়ন ভিউজ। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ পাবলিক ফিগার আমি সবসময় চাবো মানুষ আমাকে মনে রাখুক। হ্যাঁ, ইট ডাজন্ট মিন যে হ্যাঁ মানুষ আমাকে খারাপভাবে মনে রাখুক, বা আমি কোনো খারাপ কাজ করব ওই খারাপ কাজ থেকে মানুষ আমাকে মনে রাখবে, এমন না বিষয়টা। ডেফিনেটলি আমি চাবো যে আমি রেগুলার কাজ করব, এবং আমি সাথে এটাও চাবো যে মানুষ আমার কাজের মধ্যেই আমাকে মনে রাখবে। আমি কখনো এই কথা বলি নাই যে আমি ফেসবুক থেকে 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করতে পারি। আমি কথাটা এটা বলেছিলাম যে যে টাকার কারণে আমার লাইফ কেউ একজন নষ্ট করার চেষ্টা করছিল, সেই 10-12 লক্ষ টাকা আমি নিজে এখন আর্ন করতে পারি। এটা আমি কখনোই কোথাও উল্লেখ করি নাই যে শুধুমাত্র ফেসবুক থেকে বা স্পেসিফিক। এটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ, পেজ আমার চলে গিয়েছিল 15 এপ্রিল রাত 8টার দিকে। আমি খুবই কষ্ট পাইছি, কারণ কি বলবো আর, 15 লক্ষ ফলোয়ার গেইন করা একটা পেজের পক্ষে চাকরিখানি কথা না। এটা যে গেইন করে বা যার আছে সেই একমাত্র কষ্ট বুঝতে পারবে। আমি 3 বছর 2 মাস 3 মাস কষ্ট করে একটা করে হচ্ছে ফলোয়ার গেইন করছি। মিলিয়ন ভিউজ আমার সেই পেজে আছে। সেই পেজ থেকে শুধুমাত্র আমার একার না, আরো অনেকগুলো ফ্যামিলি চলে। সো আমি ডেফিনেটলি সবসময় চাবো যে আমার পেজটা সেফ থাকুক, সাউন্ড থাকুক। সো আমার পেজটা যখন ডিজেবল হয়ে যায় আমি অনেক কষ্ট পাইছি, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ঠিক তার 25 দিন পরে আমি আমার পেজটাকে ফেরত পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। সো মানুষের লাইফে খারাপ সময় ভালো সময় আসবে, খারাপের পরে ভালো সময়, ভালোর পরে খারাপ সময়। এখন আমি ভালো আছি, 2 দিন পরে আমি আবার খারাপ থাকবো। তখন আমি খারাপ আছি, তারপরে আমি আবার ভালো
থাকবো। সো মানুষের লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকবে, এটা তো আসলে কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। একজন পুঁজিপতির লাইফেও হচ্ছে আপস অ্যান্ড ডাউনস থাকে, একজন মানে যার কাছে কোনো কিছুই নাই, সে নিঃস্ব, তার লাইফেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকে। এখন কেমন আছে সবকিছু হারিয়েছেন পেয়েছেন সব মিলে? আমি আগেও সবসময় একটা কথা বলতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিছে শুকরিয়া। এখন আমি সেম কথাটাই বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিছে শুকরিয়া। যেমন আমার যখন পেজ ছিল না তখন কিন্তু আমি মানে মন খারাপ হয়েছে, আমার মন খারাপ অবশ্যই হয়েছে, বাট আমি মোটেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা মানে স্বীকার করতে কখনো ভুলে যাই নাই। এমনটা কখনো বলি না যে হ্যাঁ এমনটা কেন হলো, এটা হওয়াটা উচিত হয় না, কিন্তু এইগুলো কখনো আমি বলি না। কারণ আমার কাছে মনে হয় যে এত এত রকমতের মধ্যেও দিয়ে আছি, সামান্য দুই একটা কারণে আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হব, এটা তো ঠিক না।